মুভির শুরুতেই মেলিসা নামে এক তরুণীকে দেখা যায়। সে শহর থেকে কিছুটা দূরে বন প্রহরী হিসেবে নতুন চাকরি নিতে যাচ্ছিল। আজকে তার প্রথম দিন, তাই সে তার নজরদারি টাওয়ারের দিকে যাচ্ছিল। পথে তার প্রেমিক তাকে অনবরত মেসেজ পাঠাচ্ছিল। এই মেসেজগুলোর কারণেই মেলিসা কিছুক্ষণের জন্য তার ফোনে মগ্ন হয়ে পড়ে। কিন্তু সে যখন আবার রাস্তার দিকে তাকায়, তখন হঠাৎ দেখে রাস্তার মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে। এইটা দেখে সে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয়। এরপর সে লোকটিকে খুঁজতে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু সেখানে কাউকে সে দেখতে পায় না। লোকটি হঠাৎ করে কোথায় গেল তা মেলিসা বুঝতে পারছিল না। তারপর সে যখন তার গাড়ির পেছনে ফেরে, সেই লোকটি হঠাৎ তার পেছনে এসে দাঁড়ায়। সে তাকে বকা দিয়ে বলে, এভাবে এখানে দাঁড়ানো বিপজ্জনক। কিন্তু লোকটি কোনো কথা বলে না। সে কেবল ইশারা করে বোঝায় যে তার কথা বলার কোনো অনুমতি নেই। মেলিসার কাছে পুরো ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে এবং সে ভাবতে শুরু করে, এই লোকটি কে। ঠিক তখনই স্যাম নামে আরও একজন লোক তার বন্ধুকে নিয়ে সেখানে আসে। স্যাম জানায় ইনি তার বন্ধু এবং তারা বনের এই এলাকাটি পর্যবেক্ষণ করছে। এটা শুনে মেলিসার উত্তেজনা কিছুটা কমে, কিন্তু এরপর মেলিসা তাদের অস্ত্রশস্ত্র দেখতে পেয়ে সন্দেহ করে যে তারা হয়তো এখানে শিকার করছে। এইটা শুনে স্যাম তাকে বোঝায় যে তারা শুধু এলাকা পর্যবেক্ষণ করছে এবং তারা আত্মরক্ষার জন্য অস্ত্র ব্যবহার করে। সে আরও বলে, বনে অস্ত্র রাখার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, তাই চিন্তার কোনো কিছু নেই। মেলিসা তাদের থামানোর কোনো কারণ খুঁজে পায় না, তাই সে তাদের যেতে দেয় এবং নিজেও এগিয়ে চলে। এরপর আরও কিছুটা এগিয়ে গিয়ে সে তার নজরদারি টাওয়ারে পৌঁছায়। সেখানে একটা বন্ধ গেট ছিল। সে গাড়ি থেকে নেমে গেট খুলে গাড়ির ভেতরে নিয়ে যায়। তারপর আবার বেরিয়ে এসে গেট বন্ধ করতে শুরু করে। কিন্তু সে খেয়াল করেনি যে ঠিক সেই মুহূর্তে তার গাড়ির রেডিওতে হঠাৎ গোলমাল করতে শুরু করে। এরপর সে যখন গেট বন্ধ করছিল, তখন দূর থেকে একটা অজানা গাড়ি দ্রুত গতিতে তার দিকে আসতে দেখা যায়। মেলিসা ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি গেট বন্ধ করে। গাড়িটি তার ঠিক সামনে এসে থামে এবং তাতে বসে থাকা অচেনা লোকটি তার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে, যার কারণে পরিবেশটা অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তাই কোনো ঝামেলায় না জড়িয়ে মেলিসা তৎক্ষণাৎ গাড়িতে ওঠে আর সেখান থেকে চলে যাওয়াটাই শ্রেয় মনে করে। এরপর সে তার নজরদারি টাওয়ারে পৌঁছায়। সেখানে তার সঙ্গে বিলি নামে এক যুবকের দেখা হয়, যাকে খুব তাড়াহুড়ো করতে দেখা যায়। মেলিসা তাকে পথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটি জানায়, কিন্তু বিলির তার কথায় যেন কোনো আগ্রহ নেই। সে কেবল বলে যে ক্যাপ্টেন এজুড অজুহাত পছন্দ করেন না। তারপর সে বলে এই কাজ খুব একটা কঠিন নয় এবং এখানে তার অনেক অবসর সময় থাকবে। সে আরও বলে এই এলাকায় অনেক অদ্ভুত জিনিস দেখেছে। এইটা শুনে মেলিসা একটু ঘাবড়ে যায়। কথা শেষ হতেই বিলি দ্রুত গাড়ির চাবি তুলে নেয় এবং সময় নষ্ট না করে চলে যায়। বিলি চলে যাওয়ার পর মেলিসা উৎসাহের সঙ্গে নজরদারি টাওয়ারে ওঠে। সেখানে সে কিছু মৌলিক জিনিসপত্র পায়। কিছুক্ষণ পর তার একঘেয়ে লাগতে শুরু করে, তাই সে ভাবল এবার লাগেজগুলো ভিতরে নিয়ে যাওয়া উচিত। এরপর সে রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু জেনারেটর বন্ধ থাকার কারণে রেডিও কাজ করছিল না। তাই সে দ্রুত নিচে গিয়ে জেনারেটর চালু করে দেয়। এরপর সময় দেখে সে বুঝতে পারে যে তার রিপোর্ট জমা দিতে দেরি হয়ে গিয়েছে। অনেক চেষ্টার পর সে যখন রেডিওতে যোগাযোগ করে, তখন তার বস প্রথম দিনেই দেরির কারণে অসন্তোষ প্রকাশ করেন। মেলিসা কারণ বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বিলির কথাই ঠিক হলো। বস তার কোনো অজুহাত বিশ্বাসই করলেন না এবং তাকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন। এরপর মেলিসা দূরবীন দিয়ে বন পর্যবেক্ষণ করতে থাকে, যাতে সে তার রিপোর্ট লিখতে পারে। ঠিক তখনই একটা পাখি উড়ে এসে কাঁচে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এইটা দেখে সে চমকে ওঠে। এরপর মেলিসা দিনের জন্য তার রিপোর্ট শেষ করে রেডিও বন্ধ করে দেয়। প্রথম দিনে এত সমস্যা হওয়ায় সে কিছুটা হতাশ ছিল, কিন্তু সে সাহস হারায়নি। তারপর সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে সে দিনের শেষ রিপোর্টটি পাঠায় এবং কিছুক্ষণ উঁচু থেকে বনের সৌন্দর্য দেখতে থাকে। সেখানকার শান্তি তাকে কিছুটা স্বস্তি দিচ্ছিল। এরপর রাতে যখন খাবার রান্না করছিল, তখন রেডিওতে অন্য এক প্রহরীর কণ্ঠস্বর শুনতে পায়। মেলিসা সঙ্গে সঙ্গে রেডিওর কাছে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করে। সে প্রহরী অন্য একটা স্টেশনে কাজ করছিল। সে জানায় যে সে অনেক দিন ধরে এখানে পোস্টিংয়ে আছে এবং 1 মাস ধরে বিলির সঙ্গেও কথা বলছে। মেলিসা ভেবেছিল যে তার এতক্ষণ বাড়ি যাওয়ার কথা, কিন্তু প্রহরী জানায় সে আরও 3টা শিফট নিয়েছে এবং আরও 2 মাস এখানেই থাকবে, কারণ সে এই কাজটি খুবই পছন্দ করে। প্রহরী আরও বলে যে আগে মানুষ বন প্রহরী হতে চাইত, কিন্তু এখন এমন কাজের জন্য খুব কম লোকই পাওয়া যায়। মেলিসা যখন জানায় যে সে নিজের ইচ্ছায় সেখানে এসেছে, তখন প্রহরী খুশি হয়। এরপর সে বলে এখানে আসে 2 ধরনের মানুষ, যারা তাদের জীবনে কিছু খুঁজছে, আবার কেউ কেউ যারা তাদের সমস্যা থেকে পালাতে এখানে আসে। প্রহরী মেলিসাকে জিজ্ঞেস করে যে সে কি জন্য এখানে এসেছে, কিন্তু মেলিসা উত্তর দেওয়ার আগে সে পরের দিনের জন্য কথাটি স্থগিত করে এবং তাকে শুভরাত্রি জানিয়ে রেডিও বন্ধ করে দেয়। এরপর মেলিসা হেডফোন লাগিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তখনই আমরা দেখি একটা উজ্জ্বল বস্তু টাওয়ারের কাছে আকাশ থেকে নিচে পড়ছে। পরের দিন সকালে মেলিসা কিছুক্ষণ ওয়ার্কআউট করে এবং তারপর বাইরে গোসল করতে যায়। ঠিক তখনই তার মনে হয় দূর থেকে কেউ যেন তাকে দেখছে।
অস্বস্তি হওয়ায় সে দ্রুত টাওয়ারে ফিরে আসে। আসলে স্কিয়ার দূর থেকে ঝোপের আড়াল থেকে তাকে দেখছিল, কিন্তু মেলিসা তা দেখেনি। সে সঙ্গে সঙ্গে উপরে গিয়ে দূরবীন দিয়ে বন পরিদর্শন করতে শুরু করে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। তাই মেলিসা এটি উপেক্ষা করে আর তার রিপোর্ট পাঠায় এবং হাঁটতে বেরিয়ে পড়ে। হাঁটার সময় সে মাটিতে একটা বিপজ্জনক ফাঁদ দেখতে পায়। সে সাবধানে একটা লাঠি দিয়ে সেটি অকার্যকর করে দেয় এবং তারপর না থেমে এগিয়ে যেতে থাকে। আরও এগিয়ে গিয়ে সে একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়, যেটি দেখতে কোনো প্রাণীর চামড়ার মতো এবং তাদের নীল রক্ত লেগে আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। ঠিক তখনই কাছ থেকে কিছু শব্দ আসে এবং তার মনোযোগ সেদিকেই যায়, যেখানে সে একটা ছুঁড়ে ফেলে স্পিকার এবং তার কাছে একটা তাঁবু দেখতে পায়। সেই স্পিকারটি বন্ধ করে তাঁবুর ভেতরে উকি দেয়, যেখানে সে কাউকেই দেখতে পায় না। এরপর সে ফিরেই যেতে যাবে, হঠাৎ করে একজন মহিলা তার সামনে এসে দাঁড়ায়। মহিলাটির পায়ে গভীর পোড়ার দাগ ছিল এবং সে খুব অদ্ভুত কণ্ঠে বিড়বিড় করছিল। মেলিসা বুঝতে পারে যে সে আহত এবং তার সাহায্যের প্রয়োজন। সে তাকে ধরে ধীরে ধীরে তার নজরদারি টাওয়ারের দিকে নিয়ে যেতে শুরু করে। সে সময় সে জানতে পারে যে মহিলাটির নাম কর্ণলি। এরপর তারা যখন এগিয়ে যাচ্ছিল, তখন তাঁবুতে চারিপাশের মাটিতে একটা বিশাল পোড়া এলাকা তাদের পেছনে দেখা যায়। টাওয়ারে পৌঁছানোর পর মেলিসা কর্ণলিকে সিঁড়িতে বসায়, কারণ সে ভয় ও আতঙ্কে তখনও অসংলগ্ন কথা বিড়বিড় করে যাচ্ছিল। এরপর মেলিসা ভাবল প্রথমে তার চিকিৎসা পাওয়া জরুরি, তাই সে দ্রুত সাহায্য চাওয়ার জন্য এবং ফার্স্ট এইড সরঞ্জাম নিতে উপরে যায়। কিন্তু সিঁড়ি বেয়ে ওঠার সময় তার সোলার প্যানেলটি দুর্ভাগ্যক্রমে নিচে পড়ে ভেঙে যায়। কিন্তু মেলিসা শান্ত থাকে এবং সাহায্য চাওয়ার দিকে মনোযোগ দেয়। সে রেডিওতে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে এবং উদ্ধারকারী দল পাঠানোর অনুরোধ জানায়। জবাবে জানানো হয় যে ক্যাপ্টেন এজুড কাছাকাছি টহল দিচ্ছিলেন এবং শীঘ্রই সেখানে পৌঁছে যাবেন। এটা শুনে মেলিসা সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড কিট নিয়ে নিচে আসে, কিন্তু নিচে এসে দেখে কর্ণলি সেখানে নেই। সে আশেপাশে তাকাতেই দেখে কর্ণলি কিছুটা দূরে দাঁড়িয়ে বনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেলিসা তার কাছে গিয়ে তার কি হয়েছে তা বোঝার চেষ্টা করে। কর্ণলি তখনও কোনো কথা বলছিল না, কিন্তু তার মুখে ছড়িয়ে থাকা ভয় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে কোনো বড় বিপদ তার উপর আসতে চলেছে। অন্যদিকে ক্যাপ্টেন এজুড তার দল নিয়ে টহল দিচ্ছিলেন। ঠিক তখনই তিনি কর্ণলিকে উদ্ধারের খবর পান। এসব তার পছন্দ ছিল না, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করতে বাধ্য ছিলেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি মেলিসাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন এবং লুকআউট টাওয়ারের দিকে যেতে শুরু করেন। এরপর এজুড টাওয়ারে পৌঁছান। মেলিসা সঙ্গে সঙ্গে তাকে কর্ণলির পোড়া পা এবং তার খারাপ অবস্থার কথা জানায়। একজন রেঞ্জার কর্ণলিকে গাড়িতে নিয়ে যায়। অন্যদিকে এজুড রাগে মেলিসার কাছে আসে, কিন্তু কঠোরভাবে মেলিসাকে মনে করিয়ে দেন যে তার আসল দায়িত্বটা হলো টাওয়ারে থাকা এবং বনের আগুন পর্যবেক্ষণ করা। তারপর চলে যাওয়ার আগে তিনি মেলিসাকে নির্দেশ দেন সে যাতে পরের রিপোর্টের আগে সোলার প্যানেলটি ঠিক করে নেয়। এই সমস্ত ঘটনার কারণে মেলিসা মানসিকভাবে ক্লান্ত ছিল। সে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিতে চায় এবং সে নিজেও বুঝতে পারেনি কখন সে ঘুমিয়ে পড়েছে। চোখ খুলে সে বুঝতে পারে যে রিপোর্ট পাঠাতে তার দেরি হয়ে গিয়েছে। তবুও সে তার কর্তব্যের প্রতি দায়িত্ব দেখায় এবং সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠায়। কিন্তু তার মনে এই ভয় ছিল যে এবার তার নিশ্চয়ই শাস্তি হবে। সৌভাগ্যবশত সেই সময় অন্য দিক থেকে আরেকজন রেঞ্জারকে পাওয়া যায়। সে মেলিসাকে চিন্তা না করতে বলে এবং আশ্বাস দেয় যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর মেলিসা নিচে গিয়ে জেনারেটরটি আবারও চালু করে এবং উপরে ফিরে এসে সে মাটিতে একটা ব্যাগ পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত সে ব্যাগটি তোলে এবং খুলে দেখে এর ভেতরে নানা ধরনের পাথর ছিল। এরপর সে রাতে একটা ম্যাগাজিনে সেই পাথরগুলো সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করে এবং কর্ণলি যা বলেছিল তা নিয়েও ভাবতে থাকে। ঠিক তখনই রয় কল করে। সে পুরো ঘটনার খবর পেয়েছিল। সে মেলিসাকে সাহস যোগায় এবং বলে সে যদি সময় মতো সাহায্য না করত তবে কর্ণলি হয়তো বাঁচত না। রয়ের কথা মেলিসাকে কিছুটা স্বস্তি এনে দেয় এবং সে অনুভব করে অন্তত সে তার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করেছে। এদিকে দূরের আকাশে একটা বিশাল ঝড় তৈরি হতে দেখা যায়। অন্যদিকে স্কিয়ারকেও বনের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়। সে মাটিতে কিছু খুঁজছিল এবং তারপর সে একটা চকচকে পাথর খুঁজে পায়, ঠিক তেমনই যা মেলিসা ব্যাগে পেয়েছিল। আর মেলিসা রয়ের সঙ্গে কথা শেষ করতেই হঠাৎ আলো নিভে যায়। সে ভাবল এত ক্লান্তির পর আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যাবে। এরপর সে কানে হেডফোন লাগিয়ে নেয়, কিন্তু তখনই তার ফোনটাও বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রেডিওটি স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। মেলিসার কাছে এটি খুব অদ্ভুত লাগে এবং সে সতর্কতার সাথে রেডিওর কাছে যায়। সে মাইক্রোফোনটি তুলে জিজ্ঞেস করে যে লাইনে কেউ আছে কিনা, কিন্তু কোনো উত্তর আসে না। সে যখন পিছিয়ে যেতে শুরু করে তখন ফ্রিকোয়েন্সি হঠাৎ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে এবং রেডিও থেকে একটা খুব ভীতিকর শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করে। এটা শুনে মেলিসা ভয় পেয়ে যায়। এর পরের দিন সকালে তার আগের মতো উৎসাহ ছিল না, কিন্তু তবুও সে তার দায়িত্ব পালন করতে থাকে। যদিও এজুড তাকে টাওয়ারে থাকতে বলেছিল, তবুও মেলিসা সেই আদেশ উপেক্ষা করে ক্যাম্পটি তদন্ত করার সিদ্ধান্ত নেয়।
সে তার ব্যাগ গুছিয়ে টাওয়ার থেকে বনের দিকে নেমে যায়। পোড়া ক্যাম্পে পৌঁছানোর পর সে সেটির ছবি তুলতে শুরু করে। ঠিক তখনই একজন ক্যাম্পার সেখানে আসে এবং তার সঙ্গে কথা বলতে শুরু করে। সে জানতে চায় যে এখানে কি হতে পারে। মেলিসার কাছে কোনো নিশ্চিত উত্তর ছিল না। সে কেবল বলতে পারল যে এটা হয়তো কোনো পশুর আক্রমণ হতে পারে। ক্যাম্পার জিজ্ঞাসা করে যে তার চিন্তিত হওয়া উচিত কিনা, কিন্তু মেলিসার আর কথা বলতে ইচ্ছা করছিল না। তাই সে চুপ থাকে এবং নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ক্যাম্পার তার নীরবতা বুঝতে পেরে নিজের ক্যাম্পে ফিরে যায়। যাওয়ার আগে সে মেলিসাকে সাবধানে থাকার পরামর্শ দেয়। এটা শুনে মেলিসা কিছুটা সতর্ক হয়ে যায় এবং সতর্কতা হিসেবে তার একটা ছবি তুলে নেয়। এরপরে সেই রাতেই মেলিসা টাওয়ারের বারান্দায় বসে ঘন বনের দিকে তাকিয়ে থাকে। তার কিছুতেই ঘুম আসছিল না। তাই সে সময় কাটানোর জন্য রেডিওতে রয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। রয় আবার বোঝার চেষ্টা করে যে মেলিসা তার জীবনে কি থেকে পালিয়ে বেড়াচ্ছে। মেলিসা অনুভব করে যে রয় খুবই ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা করছে, কিন্তু রয় জানায় তার স্ত্রী একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন, তাই মানব আবেগ বোঝার তার কিছুটা অভিজ্ঞতা ছিল। তারা কথা বলার সময় মেলিসা জানতে পারে যে রয়ের স্ত্রী সম্প্রতি মারা গিয়েছেন। এটা শুনে মেলিসা দুঃখিত হয়, কিন্তু রয় বলে যখন সেই টাওয়ার থেকে গাছ এবং পাহাড়ের দিকে তাকায় তখন তার স্ত্রীর কেবল ভালো স্মৃতিগুলোই মনে পড়ে। রয়ের কথা শুনে মেলিসা তার প্রতি এক ধরনের আপনত্ব অনুভব করতে শুরু করে। তাই সে তার অনুভূতি প্রকাশ করতে শুরু করে। সে জানায় সে তার জীবনে নতুন অর্থ খুঁজতেই এখানে এসেছে। সে তার পুরনো জীবনে মোটেও খুশি ছিল না এবং ভেবেছিল এই জায়গায় থাকলে তাকে সুস্থ হতে সাহায্য করবে। সে এটাও বুঝতে পারে যে সে তার সমস্যাগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু রয় তাকে তার ভয়ের মোকাবিলা করার এবং যা তাকে সত্যিকারের সুখ দেবে তা করার পরামর্শ দেয়। এর পরের দিন সকালে মেলিসা যথারীতি তার দায়িত্বগুলো সম্পূর্ণ করে এবং দ্রুত বনের দিকে রওনা হয়। এখানে সেই রহস্যময় লোকটিকেও দেখতে পায় যাকে সে আগে একই বনে ঘুরে বেড়াতে দেখেছিল। মেলিসা বনের আরো গভীরে যেতেই হঠাৎ কিছু ভীতিকর শব্দ শুনতে শুরু করে। শব্দটি আরো জোরে হতে থাকে, যার ফলে মেলিসা আতঙ্কিত হয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু দৌড়ানোর সময় তার পা একটা লুকানো ফাঁদে আটকে যায়। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার পায়ে তীব্র ব্যথা শুরু হয় এবং তার ভয় আরো বেড়ে যায়, কারণ সেই ভয়ঙ্কর শব্দটি আবার তার চারপাশে প্রতিধ্বনিত হতে শুরু করে। ঠিক তখনই সেই রহস্যময় লোকটি সেখানে আসে এবং মেলিসাকে ফাঁদ থেকে পালাতে সাহায্য করে। যদিও সে তাকে বের হতে সাহায্য করে, তবুও মেলিসা তাকে বিশ্বাস করতে পারছিল না। ব্যথার কারণে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না এবং ভাবতে শুরু করে যে সে হয়তো আর হাঁটতেও পারবে না। এটা বুঝতে পেরে লোকটি সঙ্গে সঙ্গে তাকে টাওয়ারে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু এটা শুনে মেলিসা চমকে যায়, কারণ সে তাকে তার লুক আউট টাওয়ারের কথা কখনো বলেইনি। লোকটি দাবি করে যে মেলিসা তাকে আগেই বলেছিল, কিন্তু মেলিসার কাছে এখন তার বলা সবকিছুই অদ্ভুত লাগছিল। এইটা ভেবে সে ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে এবং স্পষ্ট করে দেয় যে তার আর কোনো সাহায্যের প্রয়োজন নেই। লোকটি তার বিশ্বাস জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু মেলিসা সতর্ক থাকে এবং তার কাছ থেকে দূরে যেতে শুরু করে। হঠাৎ লোকটি রেগে যায় এবং জোর করে বলে তাকে যে কোনো মূল্যে মেলিসাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এইটা শুনে মেলিসা আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সে সঙ্গে সঙ্গে সাহস সঞ্চয় করে তার বেয়ার স্প্রে বের করে লোকটির দিকে তাক করে। লোকটি তার এই কাজকে ভুল বলে এবং রাগের সঙ্গে বলে মেলিসার কাছে তার এমন কিছু আছে যা তারই। সে হুঁশিয়ারি দেয় যে সে সেই জিনিসটি নিয়ে নেবে। লোকটি এগিয়ে আসতেই মেলিসার সঙ্গে সঙ্গে তার দিকে বেয়ার স্প্রে ছুঁড়ে মারে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এতে লোকটি আরও রেগে যায়। সে তার হাত থেকে স্প্রেটি ছিনিয়ে নেয় এবং তার সঙ্গে যেতে জোরাজোরি করে। এদিকে স্যাম এবং বাক সেখানে এসে পৌঁছায় এবং পরিস্থিতি বুঝে স্যাম সঙ্গে সঙ্গে মেলিসাকে ধরে পেছনে ঠেলে দেয়, আর বাক লোকটির সামনে দাঁড়িয়ে তাকে থামানোর চেষ্টা করে। লোকটি বাকের দিকে এগিয়ে যেতে থাকে। বাক তীর ধনুক চালানোর চেষ্টা করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরের মুহূর্তে লোকটি বাকের কাছে পৌঁছে তার গলা চেপে ধরে। এরপর সে বাকের পকেট থেকে একটা অদ্ভুত বস্তু বের করে নেয় এবং ঠিক সেই মুহূর্তেই সে বাককে নৃশংসভাবে হত্যা করে। এই ভয়াবহ দৃশ্য দেখে স্যাম এবং মেলিসা ভয় পেয়ে নিজেদের জীবন বাঁচাতে দ্রুত গাড়ির দিকে দৌড়ে যায়। তারা সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্যাম গাড়ি চালু করতেই রহস্যময় লোকটি আবারও হঠাৎ এসে মেলিসার ঠিক পাশে দাঁড়িয়ে তার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। গাড়িটি এগিয়ে যাওয়ার আগে লোকটি তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে গাড়িটিকে ধরে থামিয়ে দেয়। ঠিক তখনই মেলিসা দ্রুত প্রতিক্রিয়া দেখায়। সে স্যামের ধনুক তুলে নিয়ে লোকটির দিকে তাক করে। এটা দেখে লোকটি গাড়ি ছেড়ে দেয় এবং তাদের হুঁশিয়ারি দেয় যে সে শীঘ্রই আবারও তাদের সঙ্গে দেখা করবে। পথে স্যাম মেলিসার উপর রেগেছিল, কারণ সে তাকে এখানকার অদ্ভুত এবং বিপজ্জনক মানুষদের সম্পর্কে আগেই সতর্ক করেছিল। মেলিসা তখনও হতবাক ছিল এবং বুঝতে পারছিল না যে এই লোকটিকে। স্যাম স্পষ্ট করে বলে সে কোনো স্বাভাবিক মানুষ নয়, বরং সে কোনো শয়তানের মতো প্রাণী। মেলিসার মন এখন আরো অস্থির হয়ে ওঠে। এরপর সে স্যামকে জিজ্ঞাসা করে স্কিয়ার কোথায়। স্যাম জানায় তারা তাকে খুঁজতে যাচ্ছে, কারণ সেও আক্রমণের সময় কোথাও গায়েব হয়ে গিয়েছে। এরপর তারা এগিয়ে যায় এবং কিছুটা দূরে গিয়েই স্কিয়ারকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। স্যাম সঙ্গে সঙ্গে নিচে নেমে স্কিয়ারকে সাহায্য করতে যায়, আর সে মেলিসা
মেলিসাকে গাড়িতে থাকতে বলে, কিন্তু তখনই মেলিসা লোকটিকে আবারও আসতে দেখে। সে ভয় পেয়ে স্যামকে সতর্ক করার জন্য হর্ন বাজাতে শুরু করে। সে গাড়ি চালু করারও চেষ্টা করে, কিন্তু গাড়ি চালু হয় না। যখন সে পেছনে তাকায় তখন সে লোকটি তার ঠিক পাশে দাঁড়িয়েছিল। সে গাড়ির দরজা টেনে খুলে ফেলে এবং মেলিসাকে ধরতেই যাচ্ছিল, ঠিক তখনই স্যাম পেছন থেকে তাকে আক্রমণ করে আর মাটিতে ফেলে দেয়। স্যাম তাকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে এবং দুজনের মধ্যে তুমুল লড়াইও শুরু হয়। কথার মাঝখানে স্যাম তার পকেট থেকে চকচকে পাথর নিয়ে তাকে বিভ্রান্ত করার জন্য দূরে ছুঁড়ে মারে। পাথরটি সেখান থেকে পড়তে না পড়তেই লোকটি এক মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু স্যাম সেই সুযোগ হাতছাড়া না করে সঙ্গে সঙ্গে তাকে ধরে তার গলা টিপে ধরতে শুরু করে। এই সুযোগের সদ্ব্যবহার করে মেলিসা পালিয়ে গিয়ে কাছেই একটা কেবিনে লুকিয়ে পড়ে, কিন্তু লোকটি দ্রুত স্যামকে পরাস্ত করে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। সে স্যামের কাছ থেকে অদ্ভুত বস্তুটি তুলে নেয় এবং মেলিসার দিকে হাঁটতে শুরু করে। মেলিসা হামাগুড়ি দিয়ে দূরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে তাকে খুঁজতে খুঁজতে যেতে থাকে এবং বলে সে কেবল সেই জিনিসটি চায় যা মেলিসা তার কাছ থেকে নিয়ে এসেছে। সে হুঁশিয়ারি দেয় যে পালানোর কোনো জায়গা নেই, যদি সে রাজি হয় তবে হয়তো সে তাকে ছেড়ে দিতে পারে। এরপর সে কাছাকাছি তাঁবুর দিকে এগিয়ে যায়, এটা ভেবে যে মেলিসা সেখানে হয়তো লুকিয়ে আছে, কিন্তু এটা ছিল একটা ফাঁদ এবং মেলিসা সেই সুযোগ নিয়ে অন্য দিক দিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই স্কিয়ার আবারও সেখানে আসে। সে লোকটিকে জিজ্ঞাসা করে যে সে তার কি করেছে। লোকটি হেসে উত্তর দেয়, আমি তোমাকে এমন একটা উপহার দিয়েছি যা তোমার মানবদেহ তোমাকে দিতে পারত না। এটা বুঝতে পেরে স্কিয়ার মেলিসাকে পালিয়ে যেতে বলে এবং নিজেই লোকটির মুখোমুখি হয়, কিন্তু লোকটি বিদ্যুতের গতিতে তার কাছে পৌঁছে যায় এবং এক ধাক্কায় স্কিয়ারকে মেরে ফেলে। লড়াইয়ের মাঝেই রহস্যময় লোকটির চোখ এবার আবারও মেলিসার দিকে স্থির হয়। মেলিসা ভয়ে পিছিয়ে যায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু তার অতিপ্রাকৃত গতির বিরুদ্ধে দৌড়ানো বৃথা ছিল এবং মুহূর্তের মধ্যেই সে তার সামনে এসে দাঁড়ায়। মেলিসা কাছাকাছি পড়ে থাকা একটা লাঠি তুলে নেয় এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তার মনে কেবল একটাই প্রশ্ন ছিল, এই লোকটি তার কাছ থেকে কি চায়। লোকটি শুধু হাসে, যেন সে জানে যে মেলিসা এখনো সত্যটা জানে না। মেলিসা তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে সহজেই তার আক্রমণ প্রতিহত করে। এদিকে মেলিসার চোখ তার হাতে পড়া একটা অদ্ভুত তাবিজের উপরে পড়ে। লোকটির ইশারা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটি আরো বড় কিছুর কেবল একটা ছোট্ট অংশ এবং এর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কে মেলিসা অবগতই ছিল না। এরপর সে মেলিসার চুল ধরে টেনে নিয়ে যেতে শুরু করে, কিন্তু মেলিসা মাটি থেকে একটা পাথর তুলে তার কবজিতে জোরে আঘাত করে, যার ফলে তাবিজটি ক্ষতিগ্রস্ত হয়। এটা দেখে লোকটির রাগে পাগল হয়ে যায় এবং মেলিসাকে আক্রমণ করার জন্য পিছু ফেরে। ঠিক তখনই মেলিসা সেই পাথর দিয়ে তার মাথায় জোরে আঘাত করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার মাথা থেকে নীল রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। এরপর মেলিসা সুযোগ পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। মাথা থেকে নীল রক্ত বের হতে দেখে লোকটি আরো বেশি রেগে যায়। লোকটি মেলিসার পিছু ধাওয়া করতে থাকে, কিন্তু তার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছিল। এরপর মেলিসা তার নজরদারি টাওয়ারে দৌড়ে যায়। সে দ্রুত উপরে উঠে সে অজানা পাথরটি লুকিয়ে রাখে এবং নিজেকে রক্ষা করার জন্য একটা নতুন কুঠার তুলে নেয়। ঠিক এই মুহূর্তে টাওয়ারে একজন অপরিচিত ব্যক্তিকে দেখা যায়। এটা দেখে সে আরো ভয় পেয়ে সতর্কতার সঙ্গে পিছিয়ে যায়। এরপর সে আবিষ্কার করে যে এই অপরিচিত ব্যক্তিটি আর অন্য কেউ নয়, সে হলো রয়, যার সঙ্গে সে প্রতি রাতের রেডিওতে কথা বলতো। কিন্তু সঙ্গে সঙ্গে রহস্যময় লোকটি উপরে এসে রয়কে জোরে ধাক্কা দিয়ে টাওয়ার থেকে নিচে ফেলে দেয়। এবার লোকটি টাওয়ারে প্রবেশ করে সেই পাথরগুলো খুঁজতে শুরু করে। মেলিসা নিচে রয়ের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। এরপর সাহস জুগিয়ে মেলিসা সিদ্ধান্ত নেয় যে সে লড়াই করবে। সে অবশিষ্ট পাথরগুলো তুলে টাওয়ার থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। লোকটি সেই পাথরগুলোর পেছনে দৌড়ায়। মেলিসাও কুঠার নিয়ে নিচে নেমে রয়ের কাছে যায়। রয় তখনও জীবিত ছিল, কিন্তু খুবই গুরুতরভাবে আহত হয়েছিল। এদিকে লোকটি আতঙ্কিত হয়ে পাথর খুঁজতে থাকে, কিন্তু সে বুঝতে পারে যে এটি একটা সাধারণ পাথর। সে রাগের সঙ্গে মেলিসার দিকে আসতে শুরু করে এবং কাছে আসতেই মেলিসা কুঠার দিয়ে তার কাঁধে আঘাত করে, যার কারণে সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে এবং মেলিসা সেখানে ক্লান্ত হয়ে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারি এই প্রাণীটি যে কোনো দেহের মধ্যে তার চেতনা প্রবেশ করাতে পারে। এরপর হঠাৎ করে রয়ের শরীর অদ্ভুতভাবে থরথর করে কাঁপতে শুরু করে, যেন সেই প্রাণীটি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রয়কে কাঁপতে দেখে মেলিসা ভয়ে গাড়ির দিকে দৌড়ে যায়। সে সাহায্যের জন্য রেডিও তুলতেই প্রাণীটি নিজেই রেডিওতে কথা বলতে শুরু করে। এরপর সে রয়ের দেহ টেনে মেলিসার দিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু রয়ের গুরুতর আঘাতের কারণে সে তার শরীর ছেড়ে দিতে বাধ্য হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে রয় তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং শ্বাস নিতে নিতে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর এজুড এবং বিলিও সেখানে এসে পৌঁছায়। মেলিসার ভয় পাওয়া অবস্থা দেখে এজুড তাকে বেশি প্রশ্ন করেন না। তিনি সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে বসিয়ে সেখান থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। বিলিকে সেখানে পড়ে থাকা মৃতদেহ এবং আশেপাশের পরিস্থিতি পরীক্ষা করার জন্য রেখে দেওয়া হয়।
এরপর বিলি সেখানে ব্ল্যাক স্লিম দেখতে পায় এবং কোনো কিছু চিন্তা না করেই সেটা স্পর্শ করে ফেলে। এজুড মেলিসাকে গাড়িতে থাকতে বলেন আর তিনি চলে যান টাওয়ারে তার জিনিসপত্র নিতে। তিনি বিলিকে বলেন তিনি এখন মেলিসার পোস্টের দায়িত্ব নেবেন, কারণ নতুন রেঞ্জার খুঁজে পাওয়া কঠিন। এরপর তিনি মেলিসার সঙ্গে এজুডের কাছে যান এবং সেখানে বিলির সাপ্লাই পাথরটি বালতিতে খুঁজে পায়। শেষে আমরা জানতে পারি যে প্রাণীটি এখন বিলির শরীরে প্রবেশ করেছে এবং এর সাথেই গল্পটি শেষ হয়ে যায়। যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করো। এই ধরনের আরো আকর্ষণীয় এবং অনন্য গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন